আমরা বাঙালিরা আমাদের সারা বছরটা নানাভাবে সেলিব্রেট করি। আপনাদের সবাইকে জানাই শুভ শারদিয়া এবং শুভ দীপাবলি। আমাদের সমস্ত উৎসব মোটামুটি শেষের পথে, তবে আমাদের যেটা আরও একটা উৎসব, বাঙালির পায়ের তলায় সরষে, তাই ভ্রমণ আমাদের কাছে ম্যান্ডেটরি। যতদূর এলাম পুরো ঝাড়গ্রাম টু বেলপাহাড়ি রাস্তাটা এরকম। এখানে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ বেলপাহাড়ি। টেন্টে যেরকম আমরা নর্মাল ক্যাম্পিং এর টেন্ট দেখি, ছোট্ট একটা টেন্ট, এটা কিন্তু সেরকম নয়। দিয়েছে সব থেকে বড় কথা এই লোকেশনটা, যে রেস্টুরেন্টে আমি বসে আছি এখান থেকে সামনে একটা উন্মুক্ত প্রান্তর, এদের সুইমিং পুলটা একেবারে নীল জল থেকে সাদা চকচক করছে বরফের লেয়ার। ঠিক এই পাহাড়টা মানে এই পাথরগুলো এরকমই দেখ। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, একেবারে কাঁটায় কাঁটায় সময় এসে পৌঁছেছি। 12টা 50-এ ট্রেন, অলরেডি 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আর আমরা ঘড়িতে এখন সময় 12টা 40, চলে এসেছি আমরা। আর আজকে যে জায়গাটা আমরা যাব সেটা ভীষণ ইন্টারেস্টিং। একদম জঙ্গলের মধ্যে, শাল বনের মধ্যে আমরা থাকব। যারা ঝাড়গ্রাম ঘুরতে আসেন তাদের কাছে বেলপাহাড়ি বা তার সংলগ্ন যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ভীষণ জনপ্রিয়। ঘাগরা ফলস, গাড্রাসিনী পাহাড়, আরও অনেক, খাদারানি লেক, আরও অনেক 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 জায়গা আছে। সেগুলো যদি ঘুরে দেখতে চান তাহলে বেলপাহাড়িতে আপনারা থাকতে পারেন। এবং বেলপাহাড়িতে আমরা যেখানটা থাকবো সেটা অসাধারণ একটা লোকেশন, একদম জঙ্গলের মধ্যে, একদম অন্য রকম একটা জায়গা। ঝাড়গ্রাম সব থেকে জনপ্রিয়। ঝাড়গ্রামে জনপ্রিয় হওয়ার পিছনে অন্যতম কারণ এখানে দুর্দান্ত সব ট্যুরিস্ট স্পট আছে। মাত্র 2 দিনের ছুটিতে বা 1 দিনের ছুটিতে, অর্থাৎ 1 নাইট 2 ডেজ বা 2 নাইট 3 ডেজের একটা ছোট্ট ছুটিতে পুরো ঝাড়গ্রামকে ঘুরে দেখা যায় এবং দেখার মতো অনেক কিছু আছে। চেয়ার কার, আজকে আমার সিট D1 কোচের, সিট নাম্বার 25 and 26। ব্লগিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, প্রচুর ভিড়, মানুষের থেকে বেশি ব্যাগ। আমি চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশন। আগেরবার ঝাড়গ্রামে এসেছিলাম বন্ধুর সাথে, আর ঝাড়গ্রাম সিরিজের প্রত্যেকটা পর্বেই আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন। এবারে যাচ্ছি ঝাড়গ্রামেরই একটা অফবিট জায়গা। এখন আছি বেলপাহাড়ি যাওয়ার বাস স্ট্যান্ডে। ঝাড়গ্রামের এই বাস স্ট্যান্ড থেকে বেলপাহাড়ি যাওয়ার প্রচুর গাড়ি পাওয়া যায়। আমরা ছিলাম চেতনা রিসর্টে, অসম্ভব সুন্দর একটা রিসর্ট, যেটা আমার তো খুব ভালো লেগেছে। ওরা সাস্টেনেবল ট্যুরিজমকে প্রমোট করে। আর বেলপাহাড়ি, আগের বারের ঝাড়গ্রাম ট্যুরে আমরা বেলপাহাড়ি গাড়ি নিয়ে ঘুরেছিলাম। দারুণ সব স্পট আছে বেলপাহাড়ি ঘোরার, কিন্তু এবারে আমি বেলপাহাড়ি স্টে করছি। কোনো জায়গায় থেকে ঘুরলে একটু বেশি করে ঘোরা যায়, একটু টাইম নিয়ে ঘোরা যায়। তো সেক্ষেত্রে তোমরা যারা বেলপাহাড়ি ঘুরতে চাও তোমরা চেষ্টা করতে পারো যে বেলপাহাড়িতে যদি স্টে করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় ঘোরাটা অনেক সহজ হয়। কারণ ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় 45 কিলোমিটার, আর টাইম লাগবে প্রায় 1 ঘন্টা বাসে। আর যদি গাড়ি করে যাও সেক্ষেত্রে অনেকটা টাকা পড়ে যায়। তো বেলপাহাড়িতে স্টে করলে কী হবে, একটা টোটো নিয়ে বা মানে অটো নিয়ে আশপাশটা ঘুরে দেখা যায়, সেক্ষেত্রে খরচাটাও একটু কম হয়। এই হচ্ছে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড। একটা ইনফরমেশান দিয়ে দিই, আমি টোটো করে এসেছিলাম চেতনা থেকে, চেতনা ইকো রিসর্ট থেকে। তো টোটো আমাকে, মানে আমি বলেছিলাম বেলপাহাড়ি যাব, আমাকে ছেড়ে দিও, মেন রোডের ওপর ছেড়ে দিয়েছে। অনেক সময় এটা করে, দোষ নয় ওর, কারণ মেন রোডের যেখানে আমাকে ছেড়েছে সেখান দিয়ে এই যে বাসগুলো সেখান দিয়েই যাচ্ছে। কিন্তু এইটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড ঝাড়গ্রামের। এবার এটাতে সুবিধা হচ্ছে কি, সুবিধা হলো যে এখানে সিটটা পাওয়া যায়, অর্থাৎ যেহেতু একদম বাস স্ট্যান্ড থেকে আমি উঠছি, সেখানে পছন্দ মতো সিট নিয়ে ওঠা যায়। আমি কোথায় বসবো বা ভিড় থাকলে পরের বাসের একটা অপশান থাকে। এবার এখান থেকে ন্যাচারালি বাসগুলো মোটামুটি হাফ বা মোটামুটি 70% হয়তো ফুল হয়ে ওখানে যাচ্ছে। এবার যখনই আমরা উঠছি মেন রোড থেকে, সেক্ষেত্রে কিন্তু সিটের একটা সমস্যা। আমি 2টো বাস ছাড়লাম, বাধ্য হয়ে আবার টোটো করে এখানে এলাম। সময় নষ্ট, এক্সট্রা টাকা নষ্ট। রোড দারুণ। কেউ যদি বাইকে বা গাড়ি নিয়ে আসো, এই রাস্তাতে ড্রাইভ করতে কিন্তু মজা, একদম মসৃণ রাস্তা, কোথাও কোনো প্রবলেম নেই, দুর্দান্ত রোড। এলাম পুরো ঝাড়গ্রাম টু বেলপাহাড়ি রাস্তাটা এরকম, এবং এখান থেকে পুরুলিয়া অবধি এরকম। এই হচ্ছে শালবাড়ি রিসর্ট। এবার আমরা চলে এসেছি শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, একটা অফবিট রাস্তা দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছাতে হবে এই রিসর্টে।
দারুণ একটা পরিবেশ। জঙ্গলমহলে এলে জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতাটা নেওয়া উচিত। আমি এবারের ট্যুরে সেটাই চেষ্টা করেছি, একটু অফবিট জায়গাগুলোকে থাকার। আমরা পৌঁছে গেছি শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। মেন রোড থেকে জাস্ট হাঁটা পথে 1 মিনিট লাগবে এই শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এদিকে ওদের রেস্টুরেন্ট, সামনে বেশ বসার জায়গা, আর এখানে কিন্তু মানে মুরগি পালন করা হয়। সুন্দর একটা পরিবেশ। এই যে ঘরগুলো একটু অন্যরকম দেখতে, বেশ 3-4টে চালার ঘর। প্রপার্টিটা কিন্তু দুর্ধর্ষ। এইদিকে আছে সুইমিং পুলটা। এখানে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ বেলপাহাড়ি, আর এইদিকে আই লাভ শালবনী। এই ঘরগুলো, এগুলো একটা আইসোলেটেড কটেজ। এদিকে আছে একটা দোলনা, এখানে একটা সিস, আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, বেশ কালারফুল একটা প্রপার্টি। আর এই দিকটা সুইস টেন্ট, এই যে একটা সারস, যেটা ডাস্টবিন, দারুণ সুন্দর প্রপার্টি। ছিমছাম সাজানো গোছানো সুন্দর একটা প্রপার্টি। এই একটা, এই একটা, এই একটা, এবং অনেকগুলো টেন্ট আছে এখানে। 1 2 3 4 5খানা সুইস টেন্ট আমি দেখতে পাচ্ছি। এই যে থাইনি, আমরা চেক ইন করছি আমাদের টেন্টে। আজকে সুইস টেন্টে থাকবো আজকে রাতে। এই টেন্টে থাকার অভিজ্ঞতা কিন্তু আমার প্রথমবার। তোমাদের যদি আগে এই টেন্টে থাকার অভিজ্ঞতা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও। দুর্দান্ত। টেন্টে যেরকম আমরা নর্মাল ক্যাম্পিংয়ের টেন্ট দেখি, ছোট্ট একটা টেন্ট, এটা কিন্তু সেরকম নয়। সুইস টেন্ট মানে দারুণ লাক্সুরিয়াস একটা টেন্ট। বিরাট বড় একটা খাট দেওয়া আছে, পাশে একটা সাইড টেবিল, আর তার সাথে আছে একটা এসি, ফ্যান, এবং ঘরের মধ্যে খুব সুন্দর একটা কারুকাজ করা লাইট। দারুণভাবে কিন্তু পুরো রুমটাকে সাজানো। এইদিকে আছে ছোট্ট একটা ওয়ার্ডরোব, এখানে একটা বসার জায়গা, আর এখানে একটা বসার জায়গা, আর এদিকে একটা সেন্টার টেবিল। দারুণ। আর এখানে বেশ কিছু জিনিস দেয়া আছে যেগুলো কমপ্লিমেন্টারি। সেটা হলো চিরুনি, ব্রাশ যেমন থাকে, শাওয়ার জেল, বডি জেল, সোপ, শ্যাম্পু, সব কিছু। এবং এখানে চায়ের কাপ, গ্লাস সবই দেওয়া আছে, এবং চা বা কফি বানানোর যত সরঞ্জাম সব কিছু আছে, নিজেরা বানিয়ে খাওয়া যায়। এখানে আছে খুব সুন্দর একটা টিভি। শালবাড়ি রিসর্টে প্রথম দিনের সন্ধ্যাবেলা, আর এটা খুব ভালো লাগলো, হেলথটাকে পুরোপুরি মেনটেন করা হয়েছে। ওরা যে খাবারটা এনেছে, যেহেতু রেস্টুরেন্টটা এইখান থেকে মিনিট 2-এর রাস্তা, কিন্তু এইটুকু রাস্তা ওরা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে এনেছে। এটাই মনে হয় ভেজ। প্রথমে সরি, সেটা হচ্ছে খাটে বসে খাচ্ছি, তার কারণ এখানে এতটাই ঠান্ডা। আর ওখানে সেন্টার টেবিলটা আছে ঠিকই, কিন্তু ওর ওপর এত জিনিসপত্র, কিন্তু যে খাবারগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখতে ভারী চমৎকার। এইটা হচ্ছে ভেজ পাকোড়া, বেশ কড়া করে ভেজেছে। এখন দেখা যাক খেয়ে কেমন লাগে। ঠিক আছে, ভালোই। বেসন দিয়ে একটা পকোড়া বানিয়েছে, দারুণ বলবো না, ভালোই। এইটা আমার খুব ফেভারিট, চিকেন পকোড়া, চিকেন কাবাব, এই জিনিসগুলোর প্রতি আমার একটা দুর্বলতা আছেই। এখন দেখা যাক কেমন বানিয়েছে। আসলে হয়েছে কি, আজকে আমি সোমবার দিন এখানে আছি, আর ওদের কুক মহাশয় ছুটি নিয়ে নিয়েছেন। তো সেক্ষেত্রে এটা যারা বানিয়েছে এখানকার স্টাফরা, সেক্ষেত্রে এদের যে প্রচেষ্টা সেটাকে আমি সাধুবাদ জানাই। এটা হয়তো অতটাও ইমপ্রেসিভ নয়, কিন্তু আই এম হ্যাপি বিকজ বানিয়ে দিয়েছে, কুক না থাকা সত্ত্বেও তারা নিজেরা বানিয়েছে। চিকেন পকোড়াটা কিন্তু দারুণ। চায়ের সঙ্গে ছাড়া কিন্তু পকোড়াটা জমে না, কারণ বাঙালির কি চা ছাড়া চলে। শালবাড়ি রিসোর্টের এইটা রাতের দৃশ্য। আমরা এখন যাব ডিনার করতে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু অফবিট একটা জায়গা, তো সেক্ষেত্রে এই জায়গাটাতে প্রচণ্ড ঠান্ডা। একদম জঙ্গলের মধ্যে আছি, চারিদিকে শাল পিয়ালের জঙ্গল, আগেও দেখিয়েছি। আর এইটা হলো রাতের দৃশ্য। সুইস টেন্টগুলো
আলোতে যেন আরও মায়াবী লাগছে। সত্যি কি দারুণ দৃশ্য। চারদিক একেবারে শুনশান আর নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু কিছু ঝিঁঝি পোকা আর নাম না জানা অজানা পোকা ডেকে চলেছে। এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে যাচ্ছে ওদের রেস্টুরেন্টে, অর্থাৎ এটা শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো নিচের যে সুইস টেন্ট বা কটেজগুলো যেখানে আমরা ছিলাম সেখান থেকে এইভাবে ওয়াক করে তারপরে আমাদেরকে আসতে হবে। আর এইটা হলো এন্ট্রান্সের ঠিক পাশেই রেস্টুরেন্ট। জঙ্গলের মধ্যে এরকম একটা পরিবেশে থাকাটা সত্যি খুব এক্সাইটিং, আর আমার খুব আফসোস হচ্ছে আমি মাত্র একদিনের জন্য এখানে এসেছি। শালবাড়ি রিসর্টের আমার প্রথম দিনের রাত, ডিনার চলে এসেছে, বেশ সাজিয়ে গুছিয়ে ওরা দিয়ে দিয়েছে। সব থেকে বড় কথা এই লোকেশনটা, যে রেস্টুরেন্টে আমি বসে আছি এখান থেকে সামনে একটা উন্মুক্ত প্রান্তর, আর এদিকে প্রচুর গাছ, মানে জঙ্গলই বলা যায়, জঙ্গলের ভিতরেই রিসর্টটা, মানে শালবনের ভিতরে, তাই এর নাম শালবনী রিসর্ট। আর এখানে কি কি আছে একটু দেখিয়ে দিই, একা তো খাবো না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সাদা ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা, আর একটু উপরে যাও, চিকেন স্যালাড, ছিমছাম সুন্দর অ্যারেঞ্জমেন্ট। যা যা পদ আমাকে দেয়া হয়েছে সবটাই রাতের জন্য একেবারে পারফেক্ট। আলু পটলের তরকারি প্রথমে দেখি, বেশ ভালো, অনেকটা পাহাড়ি স্বাদ পাচ্ছি আমি এখানে। যেটা নর্মাল কাঁকড়াঝোড়ে বা ঝাড়গ্রামে একটা ঘরোয়া ব্যাপার ছিল, এখানে কিন্তু একটু পাহাড়ি স্বাদ। আলু ভাজাটাও বেশ ক্রিস্পি, আর একটু মানে শুকনো শুকনো করে ভাজা, একটু বেশি ভাজা, কড়া ভাজা, ভাল লাগছে, ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। আমি আছি এখন বেলপাহাড়ির শালবাড়ি রিসর্ট। এই শালবাড়ি রিসর্টের প্রপার্টিগুলো কিন্তু দুর্দান্ত। কালকে একটু দেখিয়েছিলাম, কালকে অন্ধকার নেমে এসেছিলো যখন এখানে আসি, দিনের আলোতে একেবারে ঝকঝক করছে। এইদিকে পরপর সাজানো সুইস টেন্ট, এই সাইডে ওদের কটেজগুলো, আর এখানে আছে একটা সুইট। এখানকার সব থেকে বেস্ট রুম এইটা, এই সুইটটা, যার রেন্ট পার ডে 7,000। সামনে খুব সুন্দর করে লেখা আছে বেলপাহাড়ি, নিশ্চয়ই যাবো সেখানেও, দু একটা ছবি তো তুলতেই হবে। প্রপার্টিটা খুব সুন্দর সাজানো করেছেন, আর এখানে অলরেডি কাজ চলছে। এই সাইডটা শুধু বাকি আছে, বাকিটা কিন্তু পুরোটাই একদম কাভার্ড। এই যে আমি যদি এরকম ক্যামেরাটা ধরি, পুরো জায়গাটাই কাভার করা হয়ে গেছে সুইস টেন্ট কটেজ দিয়ে। খালি এই জায়গাটা ফাঁকা ছিল। আমার মনে হয় যখন এই ভিডিওটা তোমরা দেখবে এবং তারপরে আসবে, তখন সম্ভবত এটার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এই হলো বেলপাহাড়ির মাড হাউস। এখানে কি সুন্দর করে লেখা আছে আই লাভ বেলপাহাড়ি। এখানে একটা ছবি তো তুলতেই হবে এখানে এলে, তাই না? জঙ্গলের মধ্যে যদি এক রাত বা দু রাত কাটাতে হয়, সেক্ষেত্রে শালবাড়ি কিন্তু সুন্দর একটা জায়গা। আর এই যে রোডগুলো যেটা দিয়ে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে যাচ্ছি, এদিক দিয়ে গেলে আমরা যেখানে ছিলাম এই দিকটা সুইমিং পুল আছে, পুরো জায়গাটা এত সুন্দর করে গাছ লাগানো হয়েছে, যার জন্য প্রপার্টিটা কিন্তু আরও ভালো লাগছে। আমি বারবারই বলি, যে কোনো জায়গাতে গাছ না থাকলে যেন জায়গাটার সৌন্দর্যটা অনেক অংশে কমে যায়। সেক্ষেত্রে আমি বলবো শালবাড়িতে প্রচুর গাছ লাগিয়েছে, যেটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে। গাছ ছাড়া বোধহয় আর কিছুই ভালো লাগে না। এই হলো শালবাড়ি রিসর্টের এন্ট্রান্স। গেট থেকে ঢুকতেই চোখে পড়বে গণেশ ঠাকুরের ছবি। আর এই দিকটা পুরো শালের জঙ্গল, মানে এই যে রিসর্ট, তার এই যে পাঁচিলটা কাটা তার দিয়ে ঘেরা আছে, তার ঠিক বাইরেই, মানে রিসর্টের যেটুকু প্রপার্টি তার ঠিক বাইরেই কিন্তু একেবারে ঘন জঙ্গল। জঙ্গলমহলের ভেতরেই যেন নেমে এসেছে তা একটু একটু বিলাসিতা। এই যে এদের সুইমিং পুলটা, একেবারে নীল জল। খুব ইচ্ছে করছে এই সুইমিং পুলে একবার ঝাঁপ দিয়ে পড়ি, তবে এখানে যথেষ্ট ঠান্ডা, আর সেকেন্ড হচ্ছে আজকে আমাকে বেরিয়ে যেতে হবে, তো তাই জন্য সেই ইচ্ছেটাকে এবারের মতো দমন করলাম। দেখা যাক নেক্সট টাইম যদি কখনো এখানে আসি, তাহলে নিশ্চয়ই সুইমিং পুলে একটু মাতামাতি করব। আই লাভ বেলপাহাড়ি বলে লেখা এদিকেই মাড হাউসগুলো। চলো মাড হাউস থেকে ঘুরে আসি। এই মাড হাউসগুলো ওদের একটা প্রিমিয়াম ক্যাটেগরি রুম, যেখানে একটা রকিং চেয়ার আছে,
এরকম বসার জায়গা, রুমটা বেশ বড় আর খুব সুন্দর করে ডেকোরেট করা। এই যে রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলে আরও সুন্দর লাগে দেখতে। সুন্দর একটা প্রপার্টি। এখানে প্রায় কতগুলো রুম আছে? এখানে তিনটে রুম আছে। আচ্ছা, এখানে পরপর 3টে মাড হাউস আছে যেগুলোর কস্টিং পার ডে 6000। আর রুমের ভেতরে ঢুকতেই এরকম একটা কারুকার্য করা দরজা, কি সুন্দর। আর রুমের ভেতরে ঢুকতেই এরকম একটা প্রিমিয়াম রুমে চলে এসেছি, যেখানে খাটটা আমার মনে হচ্ছে যেন পুরনো কোনো রাজবাড়িতে আমি চলে এসেছি। এদিকে আছে একটা ওয়ার্ডরোব, মিররটাতেও কারুকাজ করা, সুন্দর লাগলো। রুমটায় এসির ব্যবস্থা আছে, সিলিং করা আছে, সুন্দর একটা ফ্যান। ঘরের প্রত্যেকটা কোণায় কিন্তু রুচির ছাপ। খুব ভালো লাগলো রুমটা আমার। এদিকে টিভি ইউনিট, সেন্টার টেবিল, বসার জায়গা, দারুণ। রুমটায় সত্যি উন্নত রুচির ছাপ আছে। আর এই পর্দাটা খুললেই আমরা চলে আসব প্রিমিয়াম একটা ওয়াশরুমে, যে ওয়াশরুমের একদম শুরুতেই এরকম সুন্দর একটা বেসিন। আমার মনে হচ্ছে আমি কোনো 5 স্টার প্রপার্টিতে চলে এসেছি। এখানে মিররটাও সুন্দর কারুকাজ করা। এখানে আছে একটা হেয়ার ড্রায়ার। জঙ্গলমহলের একদম শালবাড়ির জঙ্গলে আছি, আর সেখানে এরকম আধুনিক সুব্যবস্থা। গিজার আছে, খুব ইম্পর্ট্যান্ট, কমোড, আর এইদিকে আলাদা করে স্নানের জায়গা। আমাদের মেট্রো সিটিতে আমরা যেরকম ফেসিলিটি দেখি কোনো একটা 5 স্টার প্রপার্টিতে বা 7 স্টার কোনো রিসর্টে গেলে, এই জঙ্গলমহলের ভেতরেই কিন্তু সেরকম মানের সুব্যবস্থা দেওয়া হয়েছে, যেটা আমাকে যথেষ্ট অবাক করেছে। জঙ্গলমহলের ভেতরে এত সুন্দর একটা প্রপার্টি, আমার মনে হয় একটা বা দুটো দিন যদি লাক্সারিয়াসভাবে কাটাতে হয়, একটা উইকেন্ড, ডেফিনেটলি ইউ নিড টু কাম শালবাড়ি রিসর্ট। সুন্দর একটা ভিউ। এদিকটাই পুকুরটা আছে, বিস্তৃত ধান ক্ষেত, শালবন। মানে রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরোতেই এই যে কালকে যে সুইংটা অনেকক্ষণ সন্ধ্যাবেলা একটু দুলেছি, আর আশপাশটা এরকম সুন্দর দেখতে, ভালো, বেশ ভালো। এখানে একটা বসার জায়গা আছে, এই রুমটা, এই যে এখানে একটা বসার জায়গা আছে, ভালো ব্যবস্থা। এখানকার সব থেকে লাক্সারিয়াস রুম যদি বলতে হয়, আমি বলবো এখানকার মাড রুমটা, অর্থাৎ এই মাড হাউসের যে রুমগুলো সেগুলো সব থেকে লাক্সারিয়াস। ফ্যান আছে, সব ব্যবস্থা আছে। এখন একটু দেখে নিই এদের কটেজগুলো কীরকম। এগুলো 5000। টেন্টে একটু বেশি ঠান্ডা হয়, তো সেক্ষেত্রে যারা ঠান্ডাটাকে এড়াতে চাও, আমি বলবো এই একদম এই যে এইখানটা আমি আছি, আর এই হচ্ছে ওদের একদম সামনে ঠিক উল্টো দিকে ওদের কটেজ। এটা সুন্দর, কটেজটাও কিন্তু সুন্দর সাজানো। এদিকে খুব সুন্দর এই যে ঘড়িটা, আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। পেন্টিং এখানেও সুন্দর, আর একটা টিভি ইউনিট আছে। এদিকে ছোট্ট একটা ওয়ার্ডরোব, ঠিক যেরকম আমার টেন্টে ছিল সেরকম। টি কফি সব কিছুই দেওয়া আছে বন্দোবস্ত। এই হলো বাথরুম। বাথরুমে মিরর আছে, বেসিন, কোমোড, গিজার, নর্মাল যা থাকে, ডিসেন্ট। সুইটের সঙ্গে কটেজের বাথরুমে কিন্তু কোনো তফাৎ নেই। আমি বলবো 4000 দিয়ে টেন্টে থাকাই যায়, তার থেকে ভালো 5000 কটেজ। আর যদি সুপার লাক্সারি কেউ চায়, ডেফিনেটলি গো ফর মাড হাউস। দিস ইজ মাই রেকমেন্ডেশন। বাকি প্রপার্টিতে এসে নিজে ঘুরে দেখে নাও, ডিসিশন অলওয়েজ ইয়োর্স। চলে এসেছি ওদের রেস্টুরেন্টে। এটা শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, তাই রেস্টুরেন্টটা কিন্তু একেবারে প্রকৃতির কোলে। এইদিকে শাল গাছ, এই যে পুরো শালের বাগান, বন আর কি, জঙ্গল, এবং তার মধ্যেই ব্যবস্থা করা হয়েছে আমাদের আজকের ব্রেকফাস্ট। শালবাড়ি রিসর্টের কিচেনে তোমরা যদি এখানে আসো, তাহলে এইখানেই তৈরি হবে তোমাদের খাবার। আর এই যে স্টাফরা দেখছি, তারা কিন্তু সবসময় খেয়াল রাখছে, মাঝে মাঝেই ফোন করে জিজ্ঞেস করছে, স্যার কী লাগবে, কী খেতে দেবো, কী খাবেন। ভালো, বেশ ভালো ব্যবস্থা, সুন্দর। শালবাড়ি রিসর্টের রেস্টুরেন্টে এই হচ্ছে পাপ্পুদা, যিনি রিসেপশন সামলান, আর এখন রেস্টুরেন্টে বসে আমার সাথে কথা হচ্ছে। পাপ্পুদা, এখানে যদি কেউ বুকিং করতে চায় সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে নাকি ফোন নাম্বার? শালবাড়ি ওয়েবসাইট আছে, ওখান থেকে হবে। আচ্ছা, ওয়েবসাইটটা একটু বলে দাও।
सालबाड़ी www.salbadi.com। শালবাড়ি রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটা একটু আগেই বলছিলাম, আসলে এত খিদে পেয়ে গেছে যে এটা দেওয়ার সাথে সাথে আমি কিছুটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, ব্রেকফাস্টে কিন্তু অনেক অপশন আছে এবং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। যদিও আজকে কুক আসেনি, আমি আগেও বলেছি, এখানে যারা স্টাফ আছে তারাই আমার জন্য একটু বানিয়ে দিচ্ছে। তোমরা এলে নিশ্চয়ই আরও বেটার কিছু পাবে। ব্রেকফাস্ট অপশানে আছে প্রথমেই সানি সাইড আপ, আমাদের এই কোচ, এদিকে ওই ডিম পাউরুটি, এইটা হচ্ছে কি ব্রেড অ্যান্ড বাটার, আর এদিকে ব্রেড অ্যান্ড জ্যাম। জ্যাম এবং বাটার আলাদা করে দেওয়া আছে, তোমাদের নিজস্ব যার যা প্রয়োজন সেটা তোমরা মাখিয়ে নিতে পারো। চলে এসেছে রিয়েলের লিচি ড্রিঙ্ক, অর্থাৎ একদম হেলদি শুরুয়াত। আমি চেয়েছিলাম হয়তো চা কফি আসবে, তবে আমি দেখলাম যে দারুণ, যেরকম সুন্দর একটা জঙ্গলের মধ্যে আছি, সুন্দর একটা পরিবেশ, তার সাথে এরকম একটা সকালটা যদি এত হেলদিভাবে শুরু হয়, দিনটাও তো দুর্দান্ত যাবে। আজকে চলে যাওয়ার পালা। খুব সুন্দর একটা প্রপার্টি, শালবাড়ি রিসর্ট। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। আজকে আমি শালবাড়ি রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এই প্রপার্টি থেকে। আর এখন আমার গন্তব্য এখানকার অন্যতম একটা আনএক্সপ্লোর্ড প্লেস, যেটা হচ্ছে সাদা পাহাড়। রিসেন্ট টাইমে অনেকেই হয়তো লেখাটা পড়েছে সাদা পাথরের ব্যাপারে, সাদা পাহাড়ের ব্যাপারে। তো সেই সাদা পাহাড় আমি যাব, দেখে নেব এবং তোমাদের সাথে শেয়ার করে নেব যে জায়গাটা আসলেই কেমন। ঝাড়গ্রামে দেখার মতো অসংখ্য ট্যুরিস্ট প্লেস আছে। ঝাড়গ্রাম স্টেশনের কাছাকাছি আছে বেশ কয়েকটি জায়গা, আর এই বেলপাহাড়ির কাছাকাছি আছে গাডরাসিনি পাহাড়, ধাঙ্গি কুসুম, তারাফিনি ড্যাম, তারাফিনি রিভার, খাদারানি লেক, কাঁকড়াঝোড় ফরেস্ট, আরও অনেকগুলো জায়গা। এই হচ্ছে মেন রোড, মানে কাঁকড়াঝোড় বা আমলাশোল থেকে যেটা আমরা যাচ্ছি বেলপাহাড়ির দিকে, সেই মেন রোডের ওপরেই কিন্তু অন্যতম সেরা একটা ট্যুরিস্ট স্পট, ঝাড়গ্রামের অন্যতম সেরা আকর্ষণ, যেটা হচ্ছে সাদা পাহাড়। রাস্তাটা কিন্তু খুব খারাপ, এখানে কোনো রাস্তা নেই। এই পাহাড়ের ওপর দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে প্রচুর প্রজাপতি দেখতে পাবেন। আর উইঢিপি প্রজাপতি, একটা ছোট্ট উঠতে হবে এমন কিছুই নয়, একটুখানি পাহাড় উঠলেই, তবে রাস্তাটা একটু খারাপ, একটু দেখে শুনে সাবধানে, ব্যাস, বাকি আর কোনো প্রবলেমই নেই। এই যে শালবনের ভিতরে খাড়া পাহাড় উঠে গেছে, এখানে পাথরগুলো বেশ অন্যরকম দেখতে। এই যে একটা অন্যরকম রাস্তা পেরিয়ে আমরা যাব ঝাড়গ্রামের এখনকার অন্যতম সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে সাদা পাহাড়। এই যে নর্মাল চারিদিকে ব্রাউন কালারের পাহাড়গুলো আছে, বিভিন্ন পাথর, এই যে নর্মাল যেরকম আমরা দেখতে পাই। চারদিকটা এই যে নিচ থেকে বেশি ডিস্টেন্স কিন্তু নয়, তবে একটা খাড়াই পাহাড় আমাদেরকে উঠতে হবে। এই যে, আর সবচেয়ে বড় কথা, আমি মানে অ্যাকচুয়ালি যে জুতোটা পরে এখানে ওঠা উচিত পাহাড়ে, আমি সেই জুতোটা পরে আসিনি, কারণ যেহেতু আমাদের আজকে রিটার্ন আছে, তো এই জুতোটা পরে একটু অসুবিধাই হচ্ছে। তোমরা চাইলে ওই বাঁধা যে জুতোগুলো আছে সেই জুতোগুলো পরে উঠবে, তাহলে সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, নর্মাল শু পরে আসলেই হবে, বাকি হিল বা চটি এড়িয়ে চলাই ভালো, কারণ রাস্তাটা ভালো নয়। এমনি খুব একটা ডিস্টেন্স কিছু নয়, তবে রাস্তাটা একটু খারাপ। যেমন দেখালাম পাথরের রাস্তা, এই যে এইরকম পাথরের ওপর দিয়ে যেতে হবে। দূরে এই যে বাইকটা যাচ্ছে, ওই হলো রোড, ওই একটা টোটো আসছে, এই হলো রোড। আর এখান থেকে একটুখানি উঠলেই এই আসলাম আর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, অন্যতম সেরা আকর্ষণ ঝাড়গ্রামের, রিসেন্ট টাইমে ট্রেন্ডিং বলা যায়। এই যে সাদা পাহাড়, বেশি নয়, টুকরো টুকরো
সাদা পাথরের স্তূপ এখানে আছে, ঠান্ডা। বরফের মতো ঠান্ডা। এই জায়গাগুলো ভীষণ ঠান্ডা এটা মার্বেল গো মনে হয়। এরকম যে একটা সাদা পাহাড় পশ্চিমবঙ্গের বুকে আছে, এটা আমি ঝাড়গ্রাম না এলে জানতে পারতাম না। বেলপাহাড়ি থেকে মাত্র 3-4 কিলোমিটারের দূরত্ব। তোমরা যদি কেউ কাঁকড়াঝোড় বা আমলাশোল আসো, যেরকম আমরা আমলাশোল থেকে যাচ্ছি, তো সেই যাওয়ার পথে আমলাশোলের থেকে বেলপাহাড়ি যাওয়ার পথেই এটা পড়বে, অর্থাৎ কাঁকড়াঝোড় থেকে এলেও ওই রাস্তার মধ্যেই, যে আমার পিছনে এখানে পাহাড়িয়া ইকো রিসর্ট আছে, নিচে ব্যানার টানানো আছে, ওখান থেকে উপরে যদি দেখো তাহলেই কিন্তু দেখতে পাবে এই সাদা পাহাড়টা। একদম। আর পুরো মনে হচ্ছে কাশ্মীরে গেলে যেটা মনে হয় না, উপর থেকে সাদা চকচক হচ্ছে বরফের লেয়ার, ঠিক এই পাহাড়টা মানে এই পাথরগুলো এরকমই দেখে, ঠিক ওরকমই ফিল হচ্ছে সত্যি। আর এটা হচ্ছে মার্বেল পাথর। ঝাড়গ্রামের বুকে যে এরকম একটা মানে এরকম একটা প্লেস থাকতে পারে, এরকম একটা ট্যুরিস্ট স্পট থাকতে পারে, সেটা এখানে না এলে জানতে পারতাম না। কে জানতো বাংলার বুকে এরকম একটা জায়গা আছে, অদ্ভুত সুন্দর যাকে বলে। সাদা পাহাড়ের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব ভালো। এই যে পিছনে দেখা যাচ্ছে তো সাদা পাহাড়টা, ওই যে রাস্তা খুবই খারাপ, অনেকবার পা স্লিপ করেছে, তবে আমরা পরোয়া করি না, কারণ ঘোরার আনন্দে ছুটে চলি আমরা। আর ক্যামেরার ওপার থেকে যারা দেখছো, স্ক্রিনের মধ্যে যারা দেখছো, তাদেরকে বলবো ডেফিনেটলি এই জায়গাটাতে এসো। আর যারা একান্তই আসতে পারছো না, তাদেরকে বলবো সঙ্গে থাকো। আমি অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করি, যেগুলো একেবারে আনএক্সপ্লোর্ড, যেগুলো সহজে মানুষ যায় না। ওই বাধা ধরা পয়েন্টগুলোকে ঘোরাটা আমার খুব একটা ভালো মনে হয় না। আর আমি দেখেছি অনেক সময় ভালো হয়ও না। তুমি দেখবে যে ম্যাক্সিমাম টাইমে যে অটোওয়ালা বা গাড়িগুলো বলে যে এই 6টা পয়েন্ট আপনাকে ঘুরিয়ে দেবো এই টাকা নিয়ে, তার মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টই খুব একটা কিছু নেই। তার থেকে আমার এই অফবিট জায়গাগুলোই বরং ভালো লাগে। এই যে একটা মার্বেল পাথর কিন্তু আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। ভালো স্মৃতিচিহ্ন আর কি। তবে আমার কাছে স্মৃতিচিহ্ন এই যে আমি ক্যামেরা বন্দি করছি সেটাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারছি, এইটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া। জঙ্গলমহলে এলে এই কাঁকড়াঝোড়, ঝাড়গ্রাম, বেলপাহাড়ির এই গ্রাম্য মাটির বাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। আদিবাসী অধ্যুষিত একটা অঞ্চলে আমি দাঁড়িয়ে আছি, আর এদের সব কিছুতেই যেন একটা শিল্পের ছোঁয়া, সব কিছুতেই যেন একটা সৌন্দর্যের নিদর্শন। পুরো গ্রামটা এইরকমভাবে সাজানো, প্রত্যেকটা বাড়িতে সুন্দর করে আলপনা দেওয়া, কি কালারফুল, কি সুন্দর। আমরা কত খরচা করে কত মানে ঝকঝকে বানানোর চেষ্টা করি, বাট এই সৌন্দর্যটা বোধহয় আসে না। পুরো গ্রামটা, একটা দুটো নয়, পুরো গ্রামের বাড়িটা এরকম।